আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পড়ালেখার মাস্টার উইক 1 and 2 এর আরো একটি লাইভ সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি এর দ্বিতীয় যে ক্লাসটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত রবিবার একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আব্বাসী খিলাফতের কিছু অংশ আমরা আলোচনা করেছি। মেইনলি আব্বাসী খিলাফত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা বৈশিষ্ট্য কি, এরপরে এটার প্রথম শাসক আবুল আব্বাস আস-সাফফা এবং খলিফা আবু জাফর আল মনসুর, তাদের শাসনকাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তোমাদের যে টেস্ট বা পরীক্ষাটা হবে ইসলামী ইতিহাস সাবজেক্ট থেকে, তোমাদের গত ক্লাস এবং আজকের ক্লাসের উপর বেসিস করে তোমাদের প্রশ্ন করা হবে। তো যারা পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা অবশ্যই আগের ক্লাসটাও দেখে নিবা। কেমন? আজকের ক্লাস যারা করবা তারা অবশ্যই আগের ক্লাসটাও দেখে নিবা। আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে খুঁজে পেতে অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবা, তাহলে সেখান থেকে ইজিলি খুঁজে পাবা। আর তোমরা জানো এখানে তোমাদের যে পুরস্কার সেটার জন্য যে ক্রাইটেরিয়া অংশগ্রহণের, সেখানে সর্বোচ্চ শেয়ার মেনশনকেও কিন্তু গুরুত্ব দেওয়া হবে। সো যারা যুক্ত হয়েছ অবশ্যই খুব দ্রুত 1 মিনিটের মধ্যে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। তাড়াতাড়ি করবা, আমরা যেন দ্রুত আলোচনায় যেতে পারি। সুমনা ইয়াসমিন স্মৃতি আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। আবির হাসান সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কমেন্টে তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো এবং একটু জানাও আমাকে যে তোমরা কে আজকে কোত্থেকে বা কোন জেলা থেকে আমার সাথে যুক্ত আছো। আমি আলোচনায় যাচ্ছি। কেমন? খলিফা হারুনুর রশিদ, তিনি আব্বাসী খিলাফতের বা আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা বা শাসক হিসেবে পরিচিত। কি বলেছি? আব্বাসীয় সর্বশ্রেষ্ঠ শাসককে খলিফা হারুনুর রশিদ। তিনি একজন প্রজাহিতৈষী বা জনকল্যাণকামী। প্রজাহিতৈষী মানে কি? জনকল্যাণমুখী, জনকল্যাণকামী একজন শাসক ছিলেন, মহানুভব একজন খলিফা ছিলেন। জনগণের কল্যাণকে যিনি প্রায়োরিটি দেন তাকে বলা হয় প্রজাহিতৈষী শাসক। 786 সালে যখন তার বয়স 25 বছর তখন তিনি সিংহাসনে আরোহণ করেন এবং 801 সাল পর্যন্ত 23 বছর 6 মাস তিনি শাসন কার্য পরিচালনা করেন আব্বাসী বংশে। তিনি 809 সালে মারা যান অসুস্থ হয়ে। কেমন? তার কিছু নীতি রয়েছে, অভ্যন্তরীণ নীতি এবং তোমার পররাষ্ট্রনীতি। তো অভ্যন্তরীণ নীতি বলতে অ্যাকচুয়ালি কি? অভ্যন্তরীণ নীতি মানে অর্থাৎ সাম্রাজ্যের বা খিলাফতের ভিতরে খিলাফতকে সুরক্ষা দেওয়ার জন্য, খিলাফতের নিরাপত্তার জন্য তিনি যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন সেগুলোকে বলা হচ্ছে অভ্যন্তরীণ নীতি। কেমন? মাহবুবা হোসনা আমাদের সাথে আজকে আছো সিলেট থেকে, ভেরি গুড। সাদমান সাবিত, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? তো যেটা বলছিলাম যে অভ্যন্তরীণ নীতিগুলা কি, তিনি কি করেছিলেন? তিনি খারেজি বিদ্রোহ দমন করেছিলেন। আব্বাসী খিলাফতে যখন তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন তখন খারেজি যে বিদ্রোহটা, সেই বিদ্রোহ তিনি দমন করেছেন। মধ্য এশিয়ায় শান্তি স্থাপনের জন্য তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তোমরা আমাকে বলো তো, আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
দ্রুত কমেন্টে আমাকে জানাও। এরপরে আসো হিমারীয় মুদারীয়, দক্ষিণ বা উত্তর আরব। উত্তর আরব দক্ষিণ আরবের মধ্যে যেই ক্ল্যাশ বা দ্বন্দ্ব ছিল, সেটা যেই বিভেদ ছিল, সেটা তিনি দূর করেছেন। আজকের ক্লাসের মাধ্যমে কি চ্যাপ্টার শেষ হবে? না, চ্যাপ্টার শেষ হবে না, বাট যতটুকু পড়ানো হবে এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্নগুলো রাখবো আমি ইনশাল্লাহ। এরপরে মসুলের বিদ্রোহ দমন করেছিলেন। মসুল আরেকটা রাজ্য ছিল। আর্মেনিয়ার খাজার বিদ্রোহ দমন করেছিলেন। এগুলা ছিল তার কি নীতি? অভ্যন্তরীণ নীতি। এরপরে পররাষ্ট্র নীতিটা যদি আমরা একটু দেখি, যে শান্তিপূর্ণ সহাবস্থানে তিনি বিশ্বাসী ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তিনি সাম্রাজ্যবাদী নীতি পছন্দ করতেন না। কি করতেন না? সাম্রাজ্য বিস্তার, অভিযান পরিচালনা, এই জাতীয় নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন মেইনলি কিসে বিশ্বাসী? শান্তিপূর্ণ সহাবস্থান। এটা ইসলামের ইতিহাস। কে জিজ্ঞেস করতেছ যেন? কোন সাবজেক্ট? শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন। রুমি জান্নাত না রানী জান্নাত, এটা ইসলামের ইতিহাস ভাইয়া। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন। এটা কি? এটা হচ্ছে ধরো বৈদেশিক বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি দূত আদান প্রদান করা বা উপহার আদান প্রদানের মাধ্যমে তাদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করেছেন। সেটা নট ডোমিনেটিং রিলেশনশিপ অর নট যে সাম্রাজ্যবাদী যে মানসিকতা, সেরকম কিছু সেখানে ছিল না। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখব তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন সেটা। দেখো, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের টেস্ট প্রিপারেশন যে ব্যাচ চলতেছে। না না না, এটা তোমাদের যে ক্লাস চলতেছে, টেস্ট প্রিপারেশন মাস্টার উইক, সেটার ক্লাসের রুটিন। আজকে আমরা এই যে 2 তারিখের ইসলামী ইতিহাস ক্লাস করছি। তোমাদের মনে হয় আর 1টা 2টা 3টা 4-5টা ক্লাস আছে, তো সেগুলো অবশ্যই তোমরা করিও। এরপর আসো হারুনুর রশিদের আমরা চরিত্র কৃতিত্বগুলো যদি একটু দেখি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় তিনি প্রজাদের বা জনসাধারণের অবস্থা সচক্ষে অবলোকন করার জন্য, এটা 5ম অধ্যায় আব্বাসী খিলাফত। তোমরা কি ক্যাপশন দেখো না? ক্যাপশনে তো দেয়া আছে। জনগণের বা প্রজাসাধারণের অবস্থা অবলোকন করার জন্য তিনি কি করতেন? রাতে ছদ্মবেশে বাগদাদের রাস্তায় ঘুরে বেড়াতেন। মনে থাকবে? এরপরে প্রজাদের কল্যাণের জন্য প্রচুর দান করতেন, দান খয়রাত করতেন। রাজ্যের বিভিন্ন স্থানে তিনি মাদ্রাসা, মসজিদ, সরাইখানা, রাস্তাঘাট, সেতু, খাল ইত্যাদি নানান জনকল্যাণমূলক কাজ তিনি করেছিলেন, নির্মাণ করেছিলেন, নির্মাণ সামগ্রী করেছিলেন। এরপরে তার দানশীলতার কথা যদি আমরা বলি, দানশীলতা, তিনি প্রতিদিন 1000 দিরহাম গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতেন। কত দিরহাম বলেছি? 1000 দিরহাম। বলো তো দেখি, আস-সাফাহ এটা কার উপাধি? বলতে হবে, তাড়াতাড়ি বলবা। গত ক্লাসে আলোচনা করেছিলাম, যারা কত ক্লাস করেছো বা না করলেও যারা জানো তারা উত্তর দিবা। ওকে, দানশীলতার কথা বলছিলাম। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে নহরে জুবাইদা। এটা কি জিনিস? এটা একটা নহর বা খাল। নহরে জুবাইদা, জুবাইদা হচ্ছে খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম। কার নাম? হারুনুর রশিদের স্ত্রীর নাম। তার নামানুসারে এটার নাম জুবাইদা। কারণ কি? কারণ 802 সালে মক্কাবাসীদের বা হজ যাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য, তারা যাতে ইজিলি পানি পায় পান করার জন্য, তাদের পানির অ্যাভেলেবিলিটি বা অ্যাক্সেস নিশ্চিত করার জন্য খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, সে হচ্ছে 1,50,000 দিনার খরচ করে ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করে দিয়েছিলেন, যেটাকে বলা হয় নহরে জুবাইদা। বোঝা গেছে? সাদমান সাবিত, আবুল আব্বাস সঠিক উত্তর দিয়েছ। আর কেউ কি পাত্তা না? কেউ উত্তর দাও নাই, কি ব্যাপার? একটু বলো তো দেখি। এরপরে প্রশ্ন, আব্বাসী খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়?
আচ্ছা, যেটা বলছিলাম যে নহর জুবাইদা, কি বুঝতে পেরেছো তো? এটা একটা খাল কে প্রতিষ্ঠা করেছেন? খলিফা হারুনুর রশিদের স্ত্রী। কেন? মক্কাবাসীদের বা হজ যাত্রীদের পানির কষ্ট লাঘব করার জন্য। ওকে, এরপর আসো। তার চরিত্রে ছিল কঠোরতা এবং কোমলতার সংমিশ্রণ। কি ছিল? কঠোরতা এবং কোমলতার সংমিশ্রণ। একই সাথে অন্যায়কারী এবং বিদ্রোহীদের প্রতি তিনি যেমন কঠোর নির্দয় ছিলেন, তেমনি গরিব দুঃখী দুস্থ অসহায়দের প্রতি তিনি ছিলেন অত্যন্ত কোমল এবং নমনীয়। শ্রেষ্ঠ শাসক, তাকে বলা হয় আব্বাসী খিলাফতের শ্রেষ্ঠ শাসক। শুধু আব্বাসী খিলাফত না, সমসাময়িক বিশ্বের শ্রেষ্ঠ শাসকও তাকে বলা হয়ে থাকে। এটার কারণ কি? কেন তাকে শ্রেষ্ঠ শাসক বলা হয়? খান বলেছ 750, 749 বলেছ সাদবান সাবিত। এটা মেইনলি 749 হবে। কেমন? সাতশত উনপঞ্চাশের শেষের দিকে আর কি। তো 749 বা 50। আসো, এরপরে আমরা দেখি শ্রেষ্ঠ শাসক। সমসাময়িক বিশ্বের শ্রেষ্ঠ শাসক ছিলেন তো বলেছি। তিনি ওই সময়, তার সময় প্রাচ্যের বা এই বিশ্বের যে পূর্বাংশ, এটার প্রধান বা শ্রেষ্ঠ শাসক ছিলেন খলিফা হারুনুর রশিদ। পাশ্চাত্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন তার সময় তোমার শার্লিমেন, যিনি ফ্রান্সের রাজা ছিলেন। তো পিকে হিট্টি তার ব্যাপারে বলেছেন, কার ব্যাপারে? হারুনুর রশিদের ব্যাপারে, যে শার্লিমেনের সঙ্গে তুলনায় দুজনের মধ্যে হারুন নিঃসন্দেহে অধিক শক্তিশালী এবং উন্নততর সংস্কৃতির অধিকারী। তার শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে আরব্য উপন্যাসের যে রূপকথার কাহিনী, এই কাহিনীর উপাদান সংকলিত হয়েছে। আরব্য উপন্যাস যেমন আলিফ লায়লা বা এই জাতীয় উপন্যাসগুলো মূলত খলিফা হারুনুর রশিদের শাসনকাল নিয়ে রচিত হয়েছে। আমরা একটু পরে দেখব রোমানদের বিদ্রোহ দমন। তিনি কি করেছিলেন? রোমান সম্রাট, নাম হচ্ছে নাইসিফোরাস। কি নাম? রোমান সম্রাটের নাম কি ছিল? নাইসিফোরাস। এই নাইসিফোরাস বারবার তার বিরুদ্ধে বিদ্রোহ করার পরেও, শান্তি চুক্তি ভঙ্গ করার পরেও তিনি তার সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। বুঝতে পেরেছ? তাহলে কি করেছেন পূর্ববর্তী শাসক? তার পূর্ববর্তী শাসক ছিল নাইসিফোরাসের আইরিন। এই আইরিন আব্বাসীদের সাথে শান্তি চুক্তি করেছিল। এই শান্তি চুক্তি ভঙ্গ করে নাইসিফোরাস বারবার বিশ্বাসঘাতকতা করেছিল হারুনুর রশিদের সময়, কিন্তু হারুনুর রশিদ তাকে শাস্তি প্রদান না করে কর প্রদানে বাধ্য করেছেন বা তার সাথে সম্পর্ক, মানে তাকে বারবার ক্ষমা করেছেন, মহৎ গুণ দেখিয়েছেন। বারবার সন্ধি সম্পর্ক স্থাপন করার পরেও তাকে কি করেছেন? ক্ষমা করেছেন। কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন। বাগদাদের প্রাচুর্য, তিনি যখন শাসক ছিলেন বাগদাদ তখন ধন সম্পদ, আন্তর্জাতিক গুরুত্ব ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা একটা শহরে পরিণত হয়েছিল। কখন? খলিফা হারুনুর রশিদের সময়। এবং এই রাজধানী যেটা বাগদাদ, এর প্রায় 1/3 জুড়ে ছিল রাজকীয় প্রাসাদ। তোমার এই যে খলিফাদের রাজকীয় প্রাসাদ ছিল প্রায় 1/3 জুড়ে। তো আরব্য উপন্যাস, এই যে আলিফ লায়লা ওয়া লায়লার কথা বলেছি, এরপরে 101 রজনীর কাহিনী, এগুলো মূলত বাগদাদকে কেন্দ্র করে রচিত হয়েছে। কাকে? বাগদাদকে কেন্দ্র করে আরব্য উপন্যাসগুলা। হানাফি মাযহাবের পৃষ্ঠপোষক ছিলেন তিনি। খলিফা আল মনসুরের শাসনামলে সুন্নি মতবাদের প্রতিষ্ঠা হয়। তো তার মানে বোঝা যাচ্ছে যে তিনি এটা আল মনসুর হবে না, এটা হারুন রশিদ হবে। এরপর আসো, শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন খলিফা আল মনসুরের সময় যেই অনুবাদ বিভাগ খোলা হয়েছিল হারুন রশিদের পৃষ্ঠপোষকতায়, এই অনুবাদ বিভাগটা পরবর্তীতে পূর্ণতা লাভ করেছিল। এবং আবু নুওয়াস, কি নাম বলেছি? আবু নুওয়াস ছিল খলিফা হারুনুর রশিদের রাজকবি।
ওকে, তিনি কিভাবে উত্তরাধিকারী মনোনয়ন করেছিলেন, তার পরবর্তী শাসক কিভাবে মনোনয়ন করেছিলেন? 791 সালে, কত সালে? 791 সালে তার স্ত্রী জুবাইদা এবং তার ভাই ঈশা এদের প্ররোচনায় খলিফা হারুনুর রশিদ তার 5 বছরের পুত্র মুহাম্মদকে আল আমিন উপাধি দিলেন আল আমিন এবং আব্দুল্লাহকে উপাধি দিলেন আল মামুন। কি বলেছি? তার 2 জন পুত্রকে 2টা উপাধি দিলেন, মুহাম্মদকে দিলেন আল আমিন, আব্দুল্লাহকে আল মামুন। এদেরকে আল আমিন এবং আল মামুন উপাধি দিয়ে পরপর খলিফা ঘোষণা করলেন। তবে এখানে পরবর্তীতে 2 ভাইয়ের মধ্যে গৃহযুদ্ধ হয়েছিল। 2 ভাইয়ের মধ্যে কি হয়? ক্ষমতা নিয়ে বা সিংহাসন নিয়ে যুদ্ধ হয়েছিল। কারণ কি ছিল? কারণ হচ্ছে, দেখো, এটা খলিফা হারুনুর রশিদ ফেয়ার সিলেকশন করেন নাই। তিনি তার স্ত্রী জুবাইদা এবং তার ভাই ঈশার দ্বারা প্ররোচিত হয়ে তার 5 বছরের পুত্র মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়ে তাকে খলিফা ঘোষণা করলেন, কিন্তু মূলত এখানে যোগ্য ছিল আল মামুন। ও আচ্ছা, এরপরে তার 3য় পুত্র কাসিমকে মুতাসিন উপাধি দিয়ে পরপর 3 জনকে কি করলেন? উত্তরাধিকারী মনোনীত করলেন। তো পরবর্তীতে আল আমিনের সাথে আল মামুনের গৃহযুদ্ধ হয়। মামুন জয়লাভ করে খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওকে, এতটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি। বুঝছো কিনা সবাই একটু বলো তো, দেখি খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম কি? আমরা এরপরে বার্মাকি বংশ নিয়ে আলোচনা করব। আয়েশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? বার্মাকি বংশ এটা কেন গুরুত্বপূর্ণ? এটা থেকে কিন্তু পরীক্ষা, তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়, সিকিউ আসে। বার্মাকি বংশ এমন একটা বংশ যেটা আব্বাসি শাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? আব্বাসি বংশের একদম প্রতিষ্ঠা থেকে শুরু করে পতন পর্যন্ত সব কিছুর সাথে এই বংশটা জড়িত। আব্বাসি আন্দোলন বলো, আব্বাসি খিলাফতের শাসনের যে উৎকর্ষ সাধন, হ্যাঁ, এরপরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদগুলোতে, রাজকীয় পদগুলোতে থেকে শাসন কার্য পরিচালনা করা, প্রদেশের প্রধান, গভর্নর, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে সামরিক, বেসামরিক সব জায়গায় তারা এমনভাবে বিস্তার বা প্রসিদ্ধি লাভ করেছিল যে কেউ কেউ আশঙ্কা করেছেন যে কেবল খলিফার যে পদটা, খলিফা হওয়া ছাড়া বাকি সব জায়গায় তাদের বিচরণ বা শেকড় ছড়িয়ে পড়েছিল। বুঝতে পেরেছ? এবার সব বার্মাকি বংশের কথা বলছিলাম। এই বার্মাকিদের পরিচয় যদি আমরা শুরুতে একটু জেনে নিই। বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খালিদ বার্মাকি। কি নাম বলেছি? বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে বলেছি ভাইয়া? প্রতিষ্ঠাতা হচ্ছে খালিদ বার্মাকি, মনে থাকবে? ওকে, তার পিতা ছিল জাফর বার্মাক। কার পিতা? খালিদ বার্মাকের পিতা জাফর বার্মাক, এবং তিনি বাল্খের সুপ্রসিদ্ধ বৌদ্ধ মন্দির নওবাহার এটার পুরোহিত ছিলেন। তাহলে নওবাহার এটা হচ্ছে বাল্খের একটা কি মন্দির, এটার পুরোহিত ছিলেন তিনি, বা বার্মাক। পুরোহিতদেরকে মূলত বার্মাক বলা হয়, এটার পুরোহিত বা বার্মাক। তাহলে বার্মাকি নামটা কোত্থেকে এসেছে বুঝতে পেরেছো তো? মন্দিরের পুরোহিতদেরকে মূলত বার্মাকি বলা হতো। তবে তারা কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। তো তাহলে আমরা বলতে পারি মন্দিরের প্রধান পুরোহিতদের একটা পদবি ছিল এই বার্মাকি। এটা কি ছিল? বার্মাকি ছিল একটা পদবি। পরবর্তীতে যদিও তারা ইসলাম গ্রহণ করেছিল। এবং বার্মাকি শব্দটা এক বচন, যেটার বহুবচন হচ্ছে বারামিকা। বহুবচন কি? বারামিকা। ওকে, তাদের অবদান দেখো। প্রথমে আসো খালিদ বার্মাকি, তিনি কি করেছেন আব্বাসীয় খেলাফতের জন্য? তিনি আব্বাসী বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচারণায় অংশগ্রহণ করেছেন আব্বাসীদের জন্য। এরপরে
আস-সাফা কর্তৃক দেওয়ানুল বারাজ বা রাজস্ব বিভাগের প্রধান নির্বাচিত হয়েছেন। রাজস্ব বিভাগের প্রধান কে ছিলেন? তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম কি, কেউ তো বলতে পারল না। তাহলে রাজস্ব বিভাগের প্রধান নিযুক্ত হন কখন? রাজস্ব বিভাগের প্রধান নিযুক্ত হন কখন? আল আব্বাস আস-সাফা এর সময়, প্রথম খলিফা। এরপরে খলিফা আবু জাফর আল মনসুরের সময় তিনি উজির হিসেবে নিয়োগ লাভ করেন। মূলত উজিরের পদটা সৃষ্টি হয়েছিল খলিফা আল মনসুরের সময়। তার মানে এটা ছিল সর্ব উৎকৃষ্ট পদ। খলিফার পরে সর্ব উৎকৃষ্ট পদ ছিল এই যে উজিরের পদ। তো আবুল আব্বাস আস-সাফার সময় ছিলেন রাজস্ব বিভাগের প্রধান। পরবর্তীতে যখন আল মনসুরের সময় উজিরের পদ সৃষ্টি হয়, তখন তিনি প্রথম উজির নিয়োগ পান। এরপরে বাগদাদ নগরী, যেটা আব্বাসীয়দের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি, এই বাগদাদ নগরীর দেখাশোনার দায়িত্ব পালন করেন খালিদ বার্মাকি। বুঝা গেছে? এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমাদের জন্য অ্যাডভান্স ব্যাচে ক্লাস চলতেছে। ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে প্রথম পত্রের এই কোর্সে তোমাদের সাথে, এবং এখানে এক ঝাঁক দক্ষ ইনস্ট্রাক্টর তোমাদের ক্লাস নেবেন, যেখানে তারা হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাবা। এটা টেস্ট প্রিপারেশন ব্যাচ 26-এর জন্য। ওকে, তো দেখো, প্রশাসনিক পদে ইয়াহিয়া কে ছিলেন? তিনি খালিদ বার্মাকির পুত্র। আমরা মূলত বার্মাকিদের অবদানটা দেখার চেষ্টা করছি, যে বার্মাকি বংশটা আসলে কি জিনিস, এটা কি করছে আব্বাসী খিলাফতে, এটা কেন আমরা পড়া লাগে, কোন কোন টপিক থেকে সিকিউ আসে। বললাম তো, পড়ানোর ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি না, কেমন? এটা যেমন আল মামুন এবং আল আমিনের মধ্যে যে গৃহযুদ্ধ দুই ভাইয়ের, ওইখান থেকে প্রশ্ন আসে। এরপরে বাগদাদ নগরী প্রতিষ্ঠা, এরপরে বাইতুল হিকমা, এগুলা থেকে প্রশ্ন আসে। আবু জাফর আল মনসুর, খলিফা হারুনুর রশিদ, আবুল আব্বাস আস-সাফা, এদের সবার শাসনকাল থেকে প্রশ্ন আসে। প্রশাসনিক পদে ইয়াহিয়া, বার্মাকি বংশ থেকেও প্রশ্ন আসে। এই ইয়াহিয়া ছিলেন খালিদ বার্মাকির পুত্র। পিতার ন্যায় তিনিও মানুষের কল্যাণ সাধন, রাজদরবারের প্রতি বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন। খলিফা আল মাহাদি, একজন আব্বাসীয় খলিফা, তিনি তার প্রতিভায়, তার গুণে মুগ্ধ হয়ে তাকে খলিফা হারুনুর রশিদের গৃহশিক্ষক নিয়োগ করেছিলেন। হারুনুর রশিদ কে ছিল? তার ছেলে। তো হারুনুর রশিদ ইয়াহিয়াকে সম্মান করে, শ্রদ্ধা করে পিতা সম্বোধন করত। কি সম্বোধন করত? পিতা। কি বুঝলা? যে তাদের প্রতিভা গুণে মুগ্ধ হয়ে আব্বাসী খলিফারা তাদেরকে নিজেদের ছেলেদের অভিভাবক বা লালন পালনের জন্য গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করতেন। আল মাহাদি হারুনকে খিলাফত হতে বঞ্চিত করতে চাইলে প্রতিবাদ করে কারারুদ্ধ হন কে? ইয়াহিয়া। আল মাহাদি যখন পরবর্তী উত্তরাধিকার নিয়োগ করবেন খিলাফতের জন্য, পরবর্তী উত্তরাধিকার নিয়োগ করার ক্ষেত্রে তিনি হচ্ছে হারুনুর রশিদকে কি করলেন? মানে বঞ্চিত করতে চাইলেন কোনো না কোনো কারণে। সেক্ষেত্রে জাফর বিন ইয়াহিয়া, যিনি তার গৃহশিক্ষক ছিলেন, বার্মাকি, এই ইয়াহিয়া খালিদ বার্মাকির পুত্র, সে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার কারণে খলিফা তাকে কি করলো? কারারুদ্ধ করলো বা জেলখানায় পাঠালো। পরবর্তীতে যখন হারুনুর রশিদ সিংহাসনে আরোহণ করলেন, তিনি ইয়াহিয়াকে কারামুক্ত করে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করলেন। ওকে, তবে 789 সালে, কত সালে বলেছি ভাইয়া? 789 সালে খলিফা হারুনুর রশিদের মাতা, যার নাম হচ্ছে খাইজুরান। তাহলে খাইজুরান কার নাম? খাইজুরানও কার নাম? খলিফা হারুনুর রশিদের মায়ের নাম। আর জুবাইদা কার নাম? খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম। মনে রাখতে হবে। আচ্ছা, যখন 789 সালে খলিফা হারুনুর রশিদের মাতা খাইজুরান মারা যান, তখন জাফর বিন ইয়াহিয়া কি করেন? তার যে দায়িত্ব
সেটা থেকে রাজকীয় যে দায়িত্ব বা পদ সেটা থেকে অবসর গ্রহণ করেন। কারণ কি, এই খাইজুরান ছিল তার পৃষ্ঠপোষক, খলিফা জাফর বিন ইয়াহিয়ার পৃষ্ঠপোষক। জাফর বিন ইয়াহিয়া তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তো তার মৃত্যুতে মর্মাহত হয়ে তিনি রাজকীয় পদ থেকে অবসর গ্রহণ করেন, জাফর বিন ইয়াহিয়া। এরপরে ইয়াহিয়ার 4 জন ছেলে ছিল, তারাও পরবর্তীতে এই আব্বাসী খিলাফতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থেকে ভূমিকা রেখেছেন। যেমন ইয়াহিয়ার 4 জন পুত্রের মধ্যে তারা কারা? এই যে ফজল, জাফর, মুসা এবং মুহাম্মদ, এরা 4 জনই ইয়াহিয়ার পুত্র। এরা সকলেই রাষ্ট্রের উচ্চ পদে অধিষ্ঠিত থেকেছেন, রাষ্ট্রের সেবা করেছেন। যার মধ্যে সবচেয়ে সফল কূটনীতিবিদ, সবচেয়ে অভিজ্ঞ ছিলেন কারা? এই যে ফজল এবং জাফর। তারা পিতার অবসরের পর, স্পেশালি যদি আমরা বলি, যেমন ফজল, পিতা যখন অবসর গ্রহণ করেছিল হারুন রশিদের মাতা খাইজুরানের মৃত্যুর পর, তখন ফজল প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। তিনি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন এবং তিনি সর্বপ্রথম রমজান মাসে মসজিদে বাতি রাখার যে প্রথা সেটার প্রবর্তন করেছেন। এবং হারুনের রাজত্বকালে খলিফা হারুনুর রশিদ, তিনি যে আব্বাসী বংশের শ্রেষ্ঠ শাসক, তার রাজত্বকালে তার যা খ্যাতি, সুনাম, তার যা কীর্তি, যা অর্জন, এসবের পিছনে এই ফজলের কি রয়েছে? অবদান রয়েছে। শুধু ফজল না, ইয়াহিয়া এবং ফজল। ইয়াহিয়া ছিল হারুনের গৃহশিক্ষক এবং দেখেছ তার পূর্ববর্তী খলিফা মাহদী যখন হারুনকে বঞ্চিত করতে চাইল, তখন হারুনকে বঞ্চিত করতে চাইল, ইয়াহিয়া কিন্তু প্রতিবাদ করেছিল, সেটার জন্য সে জেলও খেটেছে। পরবর্তীতে হারুন খিলাফতে এসে তাকে মুক্ত করেছে। তাহলে কি বুঝলা? যে খলিফা হারুনুর রশিদ আব্বাসী বংশের শ্রেষ্ঠ শাসক, আর হারুনুর রশিদের যা কিছু অর্জন, কীর্তি, যে সুনাম সুখ্যাতি, এসবের পেছনে যে 2 জন ব্যক্তির অন্যতম ভূমিকা, একজন হচ্ছে ইয়াহিয়া আর একজন হচ্ছে ফজল বিন ইয়াহিয়া। তাহলে 2 জনই বার্মাকি। বোঝা গেছে? নাইমুল জানতে চেয়েছ আগের ক্লাস কি আর পাবো না? 5ম অধ্যায়ের আগের ক্লাসটা আছে তো, তুমি পেজে পাবা, আর অন্য ক্লাসগুলো পেজে আছে, ধারাবাহিকভাবে একটু খুঁজে নিয়ে করে নিবা। ওকে, এরপরে আমরা জাফর বিন ইয়াহিয়া। তাইলে জাফরও ইয়াহিয়ার আরেকজন ছেলে। ইয়াহিয়ার 4 জন ছেলে বলছিলাম না? এই যে আরেকজন হচ্ছে জাফর। এই জাফর বিন ইয়াহিয়া মানে তার সময় সে বার্মাকিদের প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি বা একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। কার সময় এসে? জাফর বিন ইয়াহিয়ার সময় এসে। বার্মাকি পরিবারের সবচেয়ে প্রভাবশালী সদস্য ছিল জাফর বিন ইয়াহিয়া, এবং যে ছিল খলিফা হারুনুর রশিদের বাল্য সাথী এবং বন্ধু। বুঝছ কিভাবে? হারুনুর রশিদের গৃহশিক্ষক ছিল ইয়াহিয়া। ইয়াহিয়া ছিল হারুনুর রশিদের গৃহশিক্ষক। তো তার পুত্র জাফর ছিল হারুনুর রশিদের বাল্য সাথী এবং বন্ধু। এবং যোগ্যতার সহিত জাফর অনেকগুলো প্রদেশ শাসন করেছেন তার সময়, যার জন্য তার যোগ্যতায় মুগ্ধ হয়ে তাকে পরবর্তীতে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। সেটাও তিনি দক্ষতার সাথে পালন করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে হিমারীয় বা দক্ষিণ আরব, মুদারীয় বা উত্তর আরব যে বিরোধ, দক্ষিণ আরব উত্তর আরব যে বিরোধ, সেটা তিনি নিরসন করেছিলেন। কার কথা বলছি? জাফর বিন ইয়াহিয়ার কথা। যোগ্যতায় মুগ্ধ হয়ে হারুনুর রশিদ তাকে হারুনুর রশিদের ছেলে আল মামুনের গৃহশিক্ষক নিযুক্ত করেছিলেন। কার? আল মামুনের। আচ্ছা, হারুনুর রশিদের গৃহশিক্ষক ছিলেন জাফর বিন ইয়াহিয়ার মধ্যে। এই যে জাফরের পিতা ইয়াহিয়া ছিলেন হারুনুর রশিদের গৃহশিক্ষক, কই? এই যে। আর তার ছেলে জাফর ছিলেন আবার হারুনের ছেলে আল মামুনের গৃহশিক্ষক। তাহলে তাদেরকে এই বার্মাকিরা, মানে আব্বাসী খলিফাদেরকে, যে বিশেষ করে খলিফা আল মামুন, খলিফা হারুনুর রশিদ, এদেরকে লালন পালন করা থেকে শুরু করে, দেখো গৃহশিক্ষক মানে কি? বাল্যকাল থেকে তাদের দেখাশোনা, তাদের লালন পালন, তাদের প্রতিপালন, এই বিষয়গুলোর সাথে জড়িত হওয়া। তো এদেরকে লালন পালন করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবকিছুর সাথেই কি
এই বার্মাকিরা জড়িত ছিল। বুঝতে পেরেছ? তাইলে খলিফা হারুনুর রশিদ কি করেছেন? জাফরের প্রতিভা গুণে, তার চরিত্র গুণে মুগ্ধ হয়ে তাকে নিজের ছেলে আল মামুনের গৃহশিক্ষক এবং অভিভাবক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কেমন? ওকে। তিনি উন্নত মানের একজন কবি ছিলেন এবং বাগ্মী ছিলেন। আরবি ঐতিহাসিকরা তাকে আহলুল কালাম বা লেখক গোষ্ঠীর জনক বলে অভিহিত করেছেন। কাকে? খলিফা হারুনুর রশিদকে। হারুনুর রশিদকে কি বলে তারা অভিহিত করেছেন? আহলুল কালাম বলে অভিহিত করেছেন। আচ্ছা, যখন জাফর বিন ইয়াহিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার দায়িত্বকালে শিয়া এবং পারসিকদের প্রভাব বেড়ে গিয়েছিল। বার্মাকি পরিবার চূড়ান্ত উন্নতিতে পৌঁছেছিল। অর্থাৎ বার্মাকি পরিবার আব্বাসী খিলাফতে তাদের যে এই হচ্ছে গিয়ে মানে ক্ষমতাশালী হওয়া, এই ক্ষমতাশালী হওয়ার একদম চূড়ান্ত শিখরে, একদম চূড়ান্ত পর্যায়ে পিক পজিশনে পৌঁছে গিয়েছিল, যার সময় সে হচ্ছে জাফর বিন ইয়াহিয়া। রাজ্যের কর্মকর্তা বলো, প্রদেশের শাসক বলো, সেনাবাহিনীর প্রধান বলো, বুঝছ, বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে যখন যখন তোমার প্রধানমন্ত্রী ছিল, জাফর বিন ইয়াহিয়া যখন প্রধানমন্ত্রী ছিল, তখন বার্মাকিদের বিভিন্ন লোক গুরুত্বপূর্ণ ভালো ভালো বিভিন্ন পদগুলোতে পৌঁছে গিয়েছিল। বুঝতে পেরেছ? এরপরে রাজকোষের প্রধান ব্যবস্থাপকও বার্মাকিরা ছিল। অনেক সময় খলিফা হারুনুর রশিদকে পর্যন্ত রাজ্যের অর্থের জন্য, রাষ্ট্র পরিচালনা অর্থের জন্য বার্মাকিদের মুখাপেক্ষী হইতে হয়েছিল। বাগ্মী মানে হচ্ছে যে কথাবার্তায় পটু, বুঝছ, ফরহাদিয়া প্রভা। বাগ্মী মানে কি? বাগ্মী মানে হচ্ছে ডিবেটার, ওয়ান কাইন্ড অফ। বাগ্মী মানে কথাবার্তায় যে পটু, বক্তৃতা, কথাবার্তা। ওকে। তাইলে রাজকোষের জন্য বা অর্থের জন্য অনেক সময় খলিফা হারুনুর রশিদকে তাদের উপর, বার্মাকিদের উপর ডিপেন্ডেন্ট হতো। তাদের এতটা প্রভাব প্রতিপত্তি ছিল। রাজ্যের বলো, প্রদেশের বলো, বিভিন্ন বাহিনীর প্রধান বলো, ঐতিহাসিকরা বলেছেন যে কেবল খলিফার পদটা দখল করা তাদের বাকি ছিল। তাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তাদের ক্ষমতা, তাদের প্রভাব প্রতিপত্তি। তাইলে আমরা কি জানলাম? এরপরে মুসা এবং মুহাম্মদ, এরা ইয়াহিয়ার বাকি দুজন পুত্র, যারা বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ পদে থেকেছে, ভূমিকা রেখেছে আব্বাসী খিলাফতের ক্ষেত্রে। তো নফসে জাকিয়া কাকে বলা হতো? এই প্রশ্ন কোত্থেকে বের করলো আবার? এটা আছে নাকি এই অধ্যায়ে? আমি তো জানি না। ওকে। বার্মাকিদের পতনের কারণগুলো কি? দেখো, 1 নাম্বার হচ্ছে হারুনের বোনের সাথে গোপন বিবাহ। বলা হয়ে থাকে যে খলিফা হারুনুর রশিদের বোন ছিল আব্বাসা। এই আব্বাসাকে জাফর গোপনে বিবাহ করেছে, জাফর বিন ইয়াহিয়া। জাফর, যার সময় বলেছিলাম যে বার্মাকিদের প্রভাব প্রতিপত্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, এই জাফর কি করেছে? হারুনের বোন আব্বাসাকে গোপনে বিবাহ করেছে। তো ক্ষুব্ধ হয়ে এক সময় হচ্ছে গিয়ে হারুনুর রশিদ জাফরকে দাওয়াত দিয়ে ডেকে আনেন এবং হত্যার নির্দেশ দেন, তার শিরশ্ছেদ করা হয়। তবে ইবনে খালদুন বলেছেন যে পতনের কারণ, কাদের পতনের কারণ? বার্মাকিদের পতনের কারণটা আসলে ব্যক্তিগত নয়, বরং প্রশাসনিক। কারণ আব্বাসার সাথে জাফরের বিবাহ হয় নাই, এটা সত্য নয়। কারণ তার সাথে বিবাহ হয়েছিল মোহাম্মদ ইবনে সুলাইমানের সাথে, বুঝছো? আর আরেকটা বিষয় বলেছেন যে আব্বাসা ছিল উঁচু বংশীয় নারী, তার পক্ষে ওই সময়ে এরকম স্বভাব বিরুদ্ধ বা রীতি বিরুদ্ধ কোনো কাজ করাটা আসলে সম্ভব হওয়ার কথা নয়, এটা তিনি করতে পারেন না, বুঝছো? এটা বেশ কঠিন তার দ্বারা। এরপরে অতিরিক্ত প্রভাব প্রতিপত্তি আরেকটা কারণ, অর্থাৎ বার্মাকিদের যে প্রভাব, এটা অনেকের ভালো লাগে নাই। তাদের অতিরিক্ত প্রভাব, সুখ্যাতি, টাকা পয়সা, সম্মান, মর্যাদা, জনপ্রিয়তা, এগুলোর ক্ষেত্রে যেমন ওইখানে বিশেষ করে অন্যান্য যে আরব আমির উমারারা ছিল, তারা এই বিষয়টাকে ভালোভাবে নেন নাই। তারা হচ্ছে তাদের জন্য এটাকে থ্রেট মনে করলেন, আরব আমির যারা ছিল, এজন্য
তাদের বিরুদ্ধে, বার্মাকিদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হলেন। এই যে আরব আমিরদের ঈর্ষাকাতর মনোভাব, অর্থাৎ বার্মাকিরা পারসিক ও শিয়া সম্প্রদায়ভুক্ত ছিল। কি ছিল? পারসিক এবং শিয়া সম্প্রদায়ভুক্ত ছিল, যার জন্য রাজদরবারে পারসিক এবং আরব আমিররা প্রভাব বিস্তারের একটা প্রতিযোগিতায় লিপ্ত ছিল। আরব আমিররা চেষ্টায় ছিল যে আরবীয় প্রভাব সেখানে বিস্তার করবে, অন্যদিকে পারসিকরা চেষ্টায় ছিল যে সেখানে পারসিক বা শিয়া প্রভাব বিস্তার করবে। যেহেতু বার্মাকিরা ছিল পারসিক প্রভাব বা শিয়া বলয়ের মধ্যে, অন্যদিকে আরবরা ছিল তোমার আরব বা সুন্নি মতাদর্শের। তো এদের মধ্যে একটা মতাদর্শগত দ্বন্দ্ব বা প্রতিযোগিতা ছিল। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে ফজল বিন রাবির প্ররোচনা। ফজল বিন রাবি কে ছিলেন? আরব আমিরদের দলপতি। তিনি হারুনকে নানাভাবে প্ররোচিত করতে লাগলেন। কি নিয়ে? যে বার্মাকিদের যে ক্ষমতা, এটা যদি খর্ব করা না যায়, এটা যদি কোনোভাবে লাগাম টেনে ধরা না যায়, তাহলে তারা এক পর্যায়ে গিয়ে খলিফার পতন ঘটাবেন এবং আলীপন্থীদেরকে ক্ষমতায় বসাবেন। বুঝতে পেরেছ কিনা? ওকে, আরেকটা কারণ হচ্ছে তাদের শিয়া প্রবণতা। তাহলে ঐতিহাসিক জুরজি বলেছেন যে বার্মাকিরা শিয়া সম্প্রদায়ভুক্ত ছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়সঙ্গত উত্তরাধিকার নীতিতে তারা বিশ্বাস করত। খলিফা হারুনুর রশিদ শিয়াদের প্রতিহত করতে হানাফি মাযহাবের পৃষ্ঠপোষকতা করতেন। তাহলে হারুনুর রশিদ ছিলেন হানাফি মাযহাবের পৃষ্ঠপোষক, অন্যদিকে এরা ছিল শিয়া সম্প্রদায়ভুক্ত, যার কারণে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যে একটা সংঘর্ষ, যেটাকে আমি আদর্শিক সংঘর্ষ বলেছিলাম একটু পূর্বে, সেটা অনিবার্য হয়ে পড়ে। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। তো তোমাদের এই যেই টেস্ট, কি বলে এটাকে, মাস্টার ক্লাস, যেটা এটার ইসলামী ইতিহাসের 2টা ক্লাস হওয়ার কথা ছিল। একটা গত রবিবার হয়েছে, একটা আজকে। যারা ক্লাসগুলো করতে পারো নাই বা পরে করবা ভেবে রেখেছো, অবশ্যই 2টা ক্লাসই করবা, আগেরটা সহ খুঁজে নিয়ে। আর তোমাদের জন্য এখানে অনেক ভালো ভালো দামি পুরস্কার থাকছে, সবাই অংশগ্রহণ করবা ক্রাইটেরিয়া গুলো ফলো করে। এখানে প্রথম পুরস্কার হিসেবে স্মার্টফোন থাকছে, এরপরে স্মার্ট ওয়াচ আছে, অনেকগুলো টি শার্ট থাকবে পড়ালেখার। সো সুযোগটা মিস করিও না। আর এখানে তোমার কোনো লস নাই। লস আছে তুমি যদি পাস নাও করো, তোমার তো পড়াশোনা হচ্ছে। তাহলে দেখো তোমার দুই দিকে লাভ। এক হচ্ছে তোমার পড়াশোনা হয়ে যাচ্ছে, এই যেই বিষয়গুলো তুমি এখানে ভিডিও দেখবা পরীক্ষা দেওয়ার জন্য, পুরস্কারের জন্য হলেও তো পড়াশোনা হচ্ছে, পাশাপাশি ভালো ফলাফল করতে পারলে পুরস্কার তো পাচ্ছে। দুই দিকে লাভ। সো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা ক্লাসে ছিল শেষ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।